আচ্ছা, বিশ্বের ক্ষমতা আসলে কিভাবে কাজ করে? আমরা সাধারণত দেশ, সীমানা বা অর্থনীতির কথা ভাবি। কিন্তু কি হবে যদি পুরো বিশ্ব ব্যবস্থাটাকেই একটা খেলার মতো করে ভাবা যায়? আর সেই খেলার নিয়মগুলো লিখেছে আমেরিকা? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই খেলাটারই গভীরে যাব, যে খেলাটা আজকের বিশ্বকে এই রূপ দিয়েছে। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমেরিকাকে যদি আমরা একটা দেশ হিসেবে না দেখে একটা কৌশলগত খেলা হিসেবে দেখি, তাহলে কিন্তু বিশ্ব রাজনীতিতে এর ভূমিকা বোঝা অনেক সহজ হয়ে যায়। এটা এমন একটা খেলা যেখানে যে কেউ এসে যোগ দিতে পারে, শুধু নিয়মগুলো মেনে চলতে হবে। তো আমেরিকার খেলাটা বোঝার আগে চলুন একটু পেছনে ফিরে যাই। এর আগের খেলোয়াড়টা কে ছিল? প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্যই ছিল বিশ্বের প্রধান খেলোয়াড়। কিন্তু তাদের খেলার নিয়মকানুনগুলো ঠিক কেমন ছিল? ব্রিটিশদের শক্তির পেছনে মূলত তিনটে বড় স্তম্ভ ছিল। প্রথমত, ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা কিনা সারা বিশ্বের ধনীদের টাকা আকর্ষণ করত। দ্বিতীয়ত, তাদের সফট পাওয়ার, মানে ইংরেজি ভাষা, সংস্কৃতি, নামকরা সব বিশ্ববিদ্যালয়ের। আর সবশেষে অবশ্যই রয়্যাল নেভি, যার দাপটে সমুদ্রের সব বাণিজ্য পথ ছিল তাদেরই নিয়ন্ত্রণে। কিন্তু এত ক্ষমতা থাকা সত্ত্বেও ব্রিটিশদের এই ব্যবস্থাটা টেকসই ছিল না। কারণ কারণ তাদের খেলার ডিজাইনেই কিছু মারাত্মক ভুল ছিল। এখন প্রশ্ন হচ্ছে, কি ছিল সেই ভুলগুলো? তো চলুন এবার খুঁজে বের করা যাক সেই তিনটে মারাত্মক ত্রুটিকে, যা ব্রিটিশ সাম্রাজ্যের পতনের কারণ হয়েছিল এবং আমেরিকার জন্য একটা নতুন আরও ভালো খেলা তৈরির সুযোগ করে দিয়েছিল। দেখুন, প্রথম সমস্যাটা ছিল, এই খেলাটা ছিল মূলত একটা জাতির জন্য, অ্যাংলো স্যাকসনদের জন্য, মানে ইংরেজ বংশোদ্ভূতদের জন্য। তাই অন্যদেরকে তারা পুরোপুরি আপন করে নিতে পারেনি। দ্বিতীয়ত, তাদের পুরো সম্পদের হিসাব হতো সোনা দিয়ে, আর পৃথিবীতে সোনা তো সীমিত। আর ৩ নম্বর সমস্যাটা হলো, একটা ছোট্ট দ্বীপ থেকে বসে কি আর পুরো বিশ্বকে শাসন করা যায়? দীর্ঘমেয়াদে এটা প্রায় অসম্ভব ছিল। আর ঠিক এখানেই এন্ট্রি নিল আমেরিকা। ব্রিটিশদের এই দুর্বলতাগুলোকেই তারা সুযোগ হিসেবে দেখল, আর এমন একটা নতুন খেলা ডিজাইন করল যা আগেরটার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় আর টেকসই। আমেরিকা কিন্তু ব্রিটিশদের প্রত্যেকটা ভুলকে খুব ভালোভাবে স্টাডি করেছে, আর খুব ঠান্ডা মাথায় এক এক করে পুরনো খেলার নিয়মগুলো বদলে দিয়ে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করে ফেলল। চলুন দেখি তারা ঠিক কিভাবে কাজটা করল। প্রথম সমাধানটা ছিল পরিচয়ের। ব্রিটিশদের ওই জাতিভিত্তিক এক্সক্লুসিভ ক্লাবের বদলে আমেরিকা নিয়ে এলো মেল্টিং পট বা গলন পাত্রের ধারণা। মানে এখানে কে কোন দেশ বা জাতির সেটা বড় কথা নয়, বড় কথা হলো খেলার নিয়ম মেনে চলার ইচ্ছা। দ্বিতীয় সমাধানটা তো ছিল এক কথায় বিপ্লবী। সোনার মতো সীমিত সম্পদের বদলে আমেরিকা নিয়ে এলো মার্কিন ডলার, মানে একটা ধারণাগত মুদ্রা যা চাইলেই ছাপানো যায়। এর ফলে কি হলো? সম্পদের খেলাটা আর সীমিত থাকল না, হয়ে গেল অসীম। আর ৩ নম্বর সমাধানটা ছিল ভৌগোলিক। ব্রিটেনের মতো একটা ছোট দ্বীপের সীমাবদ্ধতা আমেরিকার ছিল না। তার হাতে ছিল একটা গোটা মহাদেশ, যার সম্পদ আর জনসংখ্যা ছিল প্রায় অফুরন্ত। এটাই আমেরিকাকে একটা মজবুত ভিত্তি দিয়েছিল। তো এই নতুন খেলার নিয়মগুলো ছিল দারুণ আকর্ষণীয়। এটা সবার জন্য খোলা। বলা হলো এখানে সাফল্য আসবে যোগ্যতা দিয়ে, কে কোন পরিবারে জন্মেছে তা দিয়ে নয়। আর লক্ষ্যটাও খুব পরিষ্কার, আমেরিকান ড্রিম, মানে আইন মেনে চলো, পরিশ্রম করো আর ধনী হও, সিম্পল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা তার এই খেলাকে আর নিজের দেশের মধ্যে আটকে রাখল না। তারা এটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা বিশাল পরিকল্পনা করল। আর এই পরিকল্পনার প্রধান অস্ত্র ছিল মার্কিন ডলার। ডলারের বিশ্বজয়ের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর শুরু হয় ১৯৪৪ সালের ব্রেটন উডস চুক্তি দিয়ে। তখন ডলারকে সোনার সাথে জুড়ে দিয়ে বিশ্বের রিজার্ভ মুদ্রা বানানো হলো। এরপর ১৯৭১-এ এলো নিক্সন শক, যখন ডলারের সাথে সোনার সম্পর্কই ছিন্ন করে দেয়া হলো। মাত্র ২ বছর পর ১৯৭৩-এ চালু হলো পেট্রোডলার সিস্টেম, মানে তেল কিনতে গেলে ডলার লাগবেই। আর সবশেষে ১৯৮০-র দশকে চীনের সাথে বাণিজ্য শুরু করে ডলারের জন্য একটা বিশাল নতুন বাজার তৈরি করা হলো। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, ১৯৭১-এর পর ডলারের মূল্যটা তাহলে কিসের উপর দাঁড়িয়ে আছে? এখানেই একটা চমকপ্রদ তত্ত্ব উঠে আসে। বলা হয় ডলার ব্যবস্থাটা নাকি একটা পঞ্জি স্কিমের মতো কাজ করে। মানে এর আসলে কোনো অন্তর্নিহিত মূল্য নেই। এর দামটা টিকে আছে শুধু এই বিশ্বাসের ওপর যে এর দাম আছে, আর এটা ছাড়া বিশ্ব বাণিজ্য চলবে না। আর এই চাহিদাটা তৈরি করার জন্য দুটো প্রধান কৌশল ছিল। প্রথমটা হলো পেট্রোডলার, যা নিশ্চিত করে যে তেল কিনতে ডলার লাগবেই।
আর দ্বিতীয়টা হলো চীনকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ডলার অপরিহার্য হয়ে ওঠে। কিন্তু এত সফল একটা খেলাও তো আর চিরস্থায়ী হতে পারে না, তাই না? এখন আমেরিকার তৈরি এই বিশ্ব ব্যবস্থায় বেশ কিছু বড় ফাটল দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে পুরো খেলার নিয়মই হয়তো বদলে যেতে পারে। এই স্লাইডটা দেখুন। আমেরিকার তৈরি বিশ্ব ব্যবস্থার কাঠামোটা অনেকটা এরকম একটা বৈশ্বিক শ্রম বিভাজন, যেখানে আমেরিকা নিজেকে রেখেছে সবার ওপরে, টাকা পয়সার নিয়ন্ত্রণে। তার ঠিক নিচে আছে ইউরোপ জ্ঞান নিয়ে, তারপর চীন উৎপাদন নিয়ে, আর একদম নিচে সম্পদ সরবরাহকারী দেশগুলো, যেমন রাশিয়া বা আফ্রিকার দেশগুলো। এই ব্যবস্থায় প্রথম বড় ধাক্কাটা লাগে 2008 সালের অর্থনৈতিক সংকটের সময়। ওই সংকটটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু আর্থিক ফটকার ওপর ভিত্তি করে তৈরি একটা ব্যবস্থা আসলে কতটা ঠুনকো হতে পারে। আর বর্তমানে এই খেলাটা 3টে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। 1, চীন এখন আর শুধু খেলোয়াড় হয়ে থাকতে রাজি নয়, সে নিজেও খেলার নিয়ম লিখতে চায়। 2, রাশিয়া তার প্রাকৃতিক সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। আর 3, ব্রিক্সের মতো নতুন জোটগুলো ডলার কেন্দ্রিক ব্যবস্থার বিকল্প তৈরি করার চেষ্টা করছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমেরিকার খেলাটা আজ একটা ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। পুরো ব্যবস্থাটাই একটা রিসেটের দিকে এগোচ্ছে। আসল প্রশ্নটা হলো, এই পরিবর্তনের পর যে নতুন খেলাটা শুরু হবে তার নিয়মকানুন কে লিখবে? কারণ যে নিয়ম লেখে খেলাটা আসলে তারই হয়। আর এই উত্তরটাই হয়তো আমাদের ভবিষ্যৎ পৃথিবীর গতিপথ ঠিক করে দেবে।